আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি থামেল, নেপালে। তো আজকে হচ্ছে আমার নেপালের চতুর্থ দিন এবং এটি হবে আমার শেষ ভিডিও। একদম আগামীকালকে এয়ারপোর্টে যেয়ে তারপরে আমার এই ভিডিওটি আমি শেষ করব। আজকে রুম থেকে বের হয়েছে ব্রেকফাস্ট করার জন্য। এখন আমি ব্রেকফাস্ট করব। চলুন তাহলে ব্রেকফাস্টে কী কী আছে দেখি। বাইরে একটা ওপেন জায়গায় ব্রেকফাস্ট করতে বসেছি। প্রতিটা হোটেলে আছে মিল্ক অ্যান্ড সিরিয়াল, বিভিন্ন ধরনের ভেজিটেবল। এখানে আছে সসেজ এবং পাপড়ের মতো একটা জিনিস। আজকে দুধ, সিরিয়াল, তারপরে ভেজিটেবল, এটা হচ্ছে পটেটো, কলা, শরবত। আমরা সবাই বসেছি এখানে। তারা এখানে অমলেটও বানিয়ে দিচ্ছে, আর ব্রেকফাস্ট হচ্ছে ইনক্লুডেড এই হোটেলের সঙ্গে। আমি একটা ট্রিক্স করেছি, কলা মিক্স করে নিয়েছি এই সিরিয়ালের সঙ্গে, ভালোই লাগছে খেতে। ডিম অমলেট নিয়েছি, আবার কিছু ফ্রুট নিয়েছি। আমরা বের হয়েছি, একটু বাইরে যাব। আমরা একটা ট্যাক্সিতে উঠেছি, আমরা যাচ্ছি চন্দ্রগিরি হিল কেবল কার স্টেশনে। নেপালে শনি এবং রবিবার সাপ্তাহিক ছুটি। আমরা এই ট্যাক্সিতে করে যাচ্ছি। এটার ভাড়া মাত্র 1000 টাকা, আর হোটেল থেকে আসলে এটা 4500 টাকা চাচ্ছিল আপ ডাউন। দ্বিগুণ ভাড়া আর কি। মানে একটা লোকাল স্টোরে দাঁড়িয়েছে। নেপালি চিপস কিনলাম, আর আরেকটা জিনিস 50 রুপি করে নিয়েছে। নেপালি একটা খাবার, এটার নাম হচ্ছে মারা, আর এটাকে অমিলো বলে। বিভিন্ন কিছু। बांग्लादेश का और नेपाल का लैंग्वेज ज्यादा डिफरेंस नहीं है। या ये तो सेम ही है। वो आप लोग भात को भाती बोलता है, हम लोग भात ही बोलते हैं ना। भात को भाती बोलते हैं। दाल को दाल ही बोलते हैं, सब्जी को सब्जी बोलते हैं। সবার মধ্যেই দেশপ্রেম আছে নেপালে। যতগুলো গাড়িতে উঠেছি সব গাড়িতেই একটা পতাকা দেখেছি, নেপালি পতাকা। আবহাওয়াটা আসলে বৃষ্টির কারণে একটু খারাপ হয়ে গেছে। এখন মনসুন সিজন চলছে নেপালে, মাঝে মাঝে দিনটা ভালো থাকে, মাঝে মাঝে খারাপ হয়ে যায়। आपका नाम क्या है भाई साहब? मेरा नाम उद्धव गौतम। कितना साल से आप नेपाल में, लाइक इस इलाका से? मैं तो बहुत साल है हो गया अभी। मैं 2000 नेपाल का 2063 साल से, तो बोलेगा तो अभी हो गया 20 साल। 20 साल से। हाँ, आपको अच्छा लगता है राइट नेपाल? नेपाल तो अपना मुल्क मेरे को बहुत अच्छा लगा। अच्छा। लोग अच्छा है यहाँ पर, यू नो। सो ज्यादा टूरिस्ट यहाँ पर आता है राइट? हाँ, ये टूरिज्म एरिया है। टूरिज्म नेपाल देखने के लिए अच्छा है, घूमने के लिए भी अच्छा है। আমরা কেবল কার স্টেশনে চলে এসেছি। এটাকে বলে চন্দ্রগিরি হিলস। ওয়েলকাম টু চন্দ্রগিরি হিলস। এই মুহূর্তে আমি আছি চন্দ্রগিরি কেবল কার স্টেশনে। এখন আমরা কেবল কারে চড়ব। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ব্রেক টাইম থাকে। বাস্কিন রবিন্স, এটা হচ্ছে আমেরিকার একটা ব্র্যান্ড, আর এখানে কেএফসিও দেখতে পাচ্ছি। এখান থেকে ভিউ দেখা যায় নিচের। এখানে ছবি তোলার বিভিন্ন জায়গা আছে, অনেক টুরিস্ট এসছে এখানে। আর নিচেও ঝর্ণা আছে, অনেকেই ছবি তুলছে, চমৎকার। আর এখান থেকে হচ্ছে নেপাল শহরের একটা ভিউ দেখা যায়, দেখুন খুবই সুন্দর।
হালকা মেঘ দেখা যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই জন্য ছাতা ইউজ করতে হচ্ছে। বাট খুবই সুন্দর ভিউ আমার পেছনে, এই ভিউ আসলে তাকিয়ে দেখতে ইচ্ছে করে। পুরো নেপাল শহর এখান থেকে অধিকাংশটাই দেখা যায়। এই কেবল কারে সার্কভুক্ত যে দেশগুলো আছে, বাংলাদেশ এর মধ্যে অন্যতম, এদের জন্য টিকিট হচ্ছে 1520 নেপালি রুপি, আমেরিকানদের জন্য $23, 3400 নেপালি রুপির উপরে, মানে দ্বিগুণ মোটামুটি। আমরা এখানে লাইন ধরতে হবে, লাইন ধরে তারপর আমরা উপরে উঠবো। আমরা টিকিট নিয়েছি 2 ওয়ে, যাওয়া এবং আসা। লাইনে দাঁড়িয়ে আছি, অনেক বড় লাইন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। আমরা এখন যাওয়া শুরু করব। কেবল কারে এখান থেকে উঠানো হয় লোকজন। অত্যাধুনিক প্রযুক্তি, চায়নার তৈরি। কেবল কারে উঠেছি, যাচ্ছি। এটা 15 মিনিটের একটা রাইড। আমি আপনাদেরকে বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করব। আবার আসতে লাগবে 15 মিনিট, টোটাল 30 মিনিট। বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা এখন পাহাড়ের উপরে আছি। অনেক নিচে দেখতে পাচ্ছি। অনেক উপরে আছি আমরা পাহাড়ে। চন্দ্রগিরি হিলস, অনেক কিছু এখানে লেখা আছে। চন্দ্রগিরি হিলস লাক্সারি রিসোর্ট আছে এখানে একটা। টপ স্টেশন হচ্ছে 2520 মিটার। অন্যান্য কারগুলো যাচ্ছে। টোটাল 8 জন বসা যায় এখানে। আমরা বের হলাম কেবল কার থেকে। দীর্ঘ একটা জার্নি। এত উপরে, ও মাই গডনেস। প্রায় 7500 স্কোয়ার ফিট উপরে আমরা। বৃষ্টি নামছে। আর এইখানে একটা চন্দ্রগিরি হিলস রিসোর্টও আছে। 15,000 নেপালি রুপি হচ্ছে এটার ভাড়া। পুরো ম্যাপ আছে এখানের। আর এই যে কেবল কারে আমরা এসেছি, এটা নাকি হেলিকপ্টার দিয়ে বানানো হয়েছে। আর এদিক থেকে নিচে যাবারও রাস্তা রয়েছে। রিসোর্টটা সড়ক পথে মালামাল এনে তারপরে বানানো হয়েছে। ছোট্ট একটা মেয়ে এবং ছেলে দৌড়াচ্ছে। ওয়েলকাম টু চন্দ্রগিরি হিলস। এই মুহূর্তে আমরা 2551 মিটার উচ্চতায় আছি, যেটি কিনা 8369 ফিট উচ্চতায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আর এর উপরে এখানে দেখুন মানুষ তালা লাগিয়েছে। তালা লাগিয়ে মনে হয় উইশ পুরো হয়, আমার যেটা মনে হয়। হাজার হাজার তালা হবে এখানে। কত তালা এখানে লাগিয়েছে, ও মাই গডনেস। স্কাই সাইক্লিং এবং জিপ লাইন।
নেপালি রুপি 700 লাগবে। আসলে ওয়েদারের কারণে আমরা সেটা দেখতে পেলাম না তো ভালোভাবে। এখানে দেখুন, আমি যেটা বলছিলাম যে ওয়ার উইশেস কাম ট্রু, এখানে মানুষ মনে করে যে তালা যদি এখানে লাগানো হয় তাহলে উইশ মানে আপনার ট্রু হবে, আপনার ইচ্ছা পূরণ হবে। কারণ এটা 8000 ফিট উচ্চতায়। খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। তালা লাগিয়ে আসলে ভালোবাসার জন্য উইশ করা হয়ে থাকে। তো যাই হোক, নেপাল আসলে একটা ওয়েলকামিং কান্ট্রি ফর ট্যুরিস্ট অ্যান্ড এভরিবাডি। অসাধারণ, আসলে অসাধারণ। এখানে টেম্পল আছে একটা পাহাড়ের উপরে, যত উচ্চতায় সম্ভব এখানে টেম্পল এখানে বানিয়েছে। আর এটা হচ্ছে ফ্লাওয়ার শপ। আপনি ফুল দিতে চাইলে ফুল নিয়ে তারপর আপনি টেম্পলে প্রবেশ করবেন। তো আমরা টেম্পলে প্রবেশ করছি, বাট এখানে জুতো নিয়ে যাওয়া যাবে না। আমি জানি না আমি এখন যাব কিনা ওইখানে, জুতো রেখে যেতে হবে, কারণ এমনিতেই বৃষ্টি, আমি মনে হয় যেতে পারবো না। আমি চাচ্ছি না। অনেকেই জুতো নিয়ে উঠে গেছে উপরে। তো যাই হোক, আমি হালকা একটু উপরে উঠবো, বেশি ভিতরে যাচ্ছি না। একদম উপরে গেলে জুতো পরা যাবে না, বাট বাহিরে আপনি জুতো পরতে পারবেন। এই সিমিলার একটা মন্দির আমি আগেও গতকালকে আপনাদেরকে দেখিয়েছি। এইখানে দিয়া জ্বালানো হয়। ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। নেপালি যারা রিলিজিয়াস যারা আছেন, এরা অনেক উপরে এই টেম্পল বানিয়ে থাকেন। এক একটা ধরুন 1700-1800 শতাব্দীতে তৈরি, এত পুরনো। সংস্কারের কাজ চলছে, পেইন্ট করা হচ্ছে। আসলে দেখতেই পাচ্ছি যে পুরোটা সংস্কার করা হয়েছে, না হলে এত পুরনো মন্দির আসলে এগুলো টিকে থাকা সম্ভব না। আর এখানে দেখুন, বৃষ্টিতে যেন দিয়া না নিভে যায়, দিয়া জ্বালানো হয়েছে এখানে। খুবই চমৎকার লাগছে দেখতে। সবসময় পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। চন্দ্রগিরি হিলস টেম্পল 500 বছরেরও বেশি পুরনো। এটা 1600 শতাব্দীতে তৈরি করা হয়েছে। আর 2016 সালে পর্যায়ক্রমে এই মন্দিরটি পর্যটকদের আকর্ষণীয় স্থান হিসেবে মর্যাদা পেয়েছে। প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন, সেজন্য 2016 সালে এখানে কেবল কার ওপেন করা হয়েছে। খাবারের মূল্য তালিকা এখানে চিকেন মোমো হচ্ছে 300, চিকেন ঝোল মোমো 350, চিকেন চাউমিন 300, চিকেন বার্গার 300, চিকেন বার্গার উইথ চিজ 350, ভেজিটেবল মোমো 250। এই হচ্ছে খাবারের প্রাইস। পুরো নেপালে এরকমই খাবার। সব গিফট আইটেমস। এটা একটা সুভেনিয়ার শপ, এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম पावा जाए। मैंने तो सोचा कि एक टी शर्ट होगा आई लव नेपाल, बिकॉज मैंने नेपाल को पसंद किया, यू नो, अच्छा लगा बहुत। नेपाली लोग अच्छा है। यू वेलकम। অনেক কিছু পাওয়া যায় এখানে, নেপালি টুপি, বিভিন্ন ধরনের মগ, সুভিনিয়র। চন্দ্রগিরিতে ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ। আমরা নামছি উপর থেকে। আমরা এটা ছিল স্টেশন, ফোন পড়ে যেতে পারে সেজন্য একটু ভালো করে ধরে রেখেছি। আমরা নিচের দিকে নামছি। বাইরে শুধু মেঘ
আর মেঘ। 8,000 ফিট উপর থেকে নিচে নামছি। হালকা বৃষ্টির কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা ধীরে ধীরে নামছি, শহরটাও আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে। আমরা অলমোস্ট চলে এসেছি গ্রাউন্ডের কাছাকাছি, সেজন্য গাছ দেখতে পাচ্ছি। আমরা মাত্র কেবল কার থেকে নামলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। এখানে অনেক দোকানপাট রয়েছে, এখানে অনেক সুভিনিয়র শপ রয়েছে, এখানে কেএফসি আছে, পিৎজা হাট আছে, পুরো আন্তর্জাতিক মানের করা হয়েছে। এই ট্যাক্সি ড্রাইভারটা আমাদেরকে 1.5 ঘন্টা আগে নামিয়ে দিয়েছিল। সে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি তাকে 100 নেপালি রুপি বকশিশ দিয়েছিলাম। এতক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করলো। এখন বাজে 2:21, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। কাঠমান্ডু দরবার স্কোয়ারে যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি বাসান্তপুরে। এই জায়গায় অনেকগুলো মন্দির আছে, প্রচুর ট্যুরিস্ট এখানে আসছেন দেখতে পাচ্ছি। হিস্টোরিক্যাল প্লেস এটি। কত বড় একটা মন্দির দেখুন এই এলাকাটি। একটু ঘুরে দেখবো এখন। চমৎকার একটা রিক্সা দেখতে পেলাম। ট্রেডিশনাল রিক্সা দেখতে পাচ্ছি। আমেরিকাতেও কিন্তু রিক্সা আছে কয়েকটা। এটা হচ্ছে জাস্ট একটা সুভিনিয়ার হিসেবে, এটা একটা ঐতিহ্য হিসেবে থাকে আর কি কয়েকটা জায়গায়, সেরকমই আছে। তাই বলে যে একদম রিক্সায় পুরো সিটি ছেয়ে যাবে না, সেরকম না। প্রচুর মানুষ এখানে বেড়াতে আসেন। বাসান্তপুরে মন্দিরের পাশে বসে আছি, অনেকগুলো মন্দির একসঙ্গে, অনেক মানুষ, প্রচুর টুরিস্ট এই জায়গাতে। আমার আশেপাশে পেছনে একটা জায়গায় বসেছি, অনেকেই বসে আছে আশপাশে, একটু রেস্ট নিচ্ছি, একটু ঠান্ডা বাতাস এখানে আছে, একটু ভালোই লাগছে। এই জায়গাটিকে কাঠমান্ডু দরবার স্কোয়ারও বলা হয়। প্রচুর মানুষ এই জায়গা দিয়ে যাতায়াত করে থাকেন, প্রচুর লোকাল মানুষ এবং ট্যুরিস্ট এখানে আসেন। এই মন্দিরটা হচ্ছে সবচেয়ে বড় এখানে। আমরা একটু ভেতরের দিকে এসেছি, এখানে আরো অনেক কিছু আছে, প্রচুর মানুষ এখানে আসছে। এখানে ঢুকতে গেলে 500 নেপালি রুপির প্রয়োজন হয়। অনেক মানুষ উপভোগ করছে। আমি আপনাকে পুরো ভিউটা দেখাই। এখানে মন্দির, এখানে একটা মন্দির, তারপরে অনেক মানুষ জড়ো হয়ে একটা অনুষ্ঠান হয়তো বা দেখছে, এটা আমিও দেখবো এখন। বন্ধু এটা একটু দেখবো, আসো। पारीको बुवाहरू हटाउनु पारीको এখানে একটা শুটিং চলছে কোনো কিছু।
এইখানে মন্দিরে একটা শুটিং দেখার সৌভাগ্য হলো, একটা গানের শুটিং চলছে, অনেক মানুষ দেখছে এখানে। পেছনে একটা সুন্দর মূর্তি দেখা যাচ্ছে। তাহলে এইভাবে জিনিসপত্র ক্যারি করা হয়। অনেকেই বিভিন্ন ভিডিও বানায় এই জায়গাটিতে। কাঠমান্ডু দরবার স্কোয়ার থেকে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে রেস্টুরেন্টে। এগুলো হচ্ছে লোকাল দোকানপাট। আর এখানে বৃষ্টি হচ্ছে, স্পাইডারম্যান সদৃশ কিছু রেইনকোট আছে এখানে, যেটা কিনা খুবই ভালো, বৃষ্টিতে ভিজবে না। এই রেইনকোটগুলো দেখলে আমাকে স্পাইডারম্যান মনে হয়। মোটরসাইকেলে যারা যে রেইনকোটগুলো পরছেন একটু খোলামেলা থাকে, যেন পিছনে কোনো জিনিস থাকলে সেটা যেন ভিজে না যায়, সেজন্য। স্কুল থেকে বাচ্চারা বাড়িতে ফিরছে মা বাবার সাথে। আমরা আবার কালকে রাতে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, বিসমিল্লাহ হালাল রেস্টুরেন্ট, এখানে এসেছি। একটা সোফা আছে, ওইখানে বসেছি আমরা। একটা সুন্দর বসার জায়গা আছে, এসি আছে পিছনে। কালকে অন্য জায়গায় বসেছিলাম, আজকে একটু জায়গা চেঞ্জ করে বসলাম। রাতের বেলায় আবার আমরা অন্য খাবার ট্রাই করব। বাইরে তো বৃষ্টি আপনারা দেখতে পেলেন আমার ভিডিওতে। এখন একটু হোটেলে যেয়ে খাবারের পর হোটেলে যেয়ে একটু রেস্ট করব, তারপর আবার বিকালে শপিংয়ে বের হব। তারপর রাতের খাবার খেয়ে চলে যাব হোটেলে, তারপর সকালে চলে যাব এয়ারপোর্টে, তারপর নেপালকে বিদায় জানাবো। ফ্রেঞ্চ ফ্রাইস আর অর্ডার করেছি আমরা ভেজিটেবল মোমো। এই মোমো আপনারা যেখানেই খান না কেন নেপালে খুবই মজাদার, মনে হবে যেন সবাই এক্সপার্ট মোমো বানানোতে। আজকে ভেজিটেবল মোমো ট্রাই করছি, এটাও খুবই ভালো। এখানে আসলে খাবারে কোনো ভেজাল মেশানো হয় না, খুবই ফ্রেশ খাবার সবাইকে সার্ভ করা হয়। সর্বশেষ চাপাতি রুটি আর হচ্ছে চিকেন কারি। এখানে আবার বড় নাগা মরিচের মতো বড় মরিচ দেওয়া হয়। কালকে আমি একটা মরিচ খেয়েছিলাম, মানে অর্ধেকটার মতো। যেই মরিচ হাতে ধরেছি ওই মরিচ দিয়ে আমি নাকে ধরে ফেলেছিলাম, যেই মানে জ্বলেছে, নাক টাক জ্বলে একেবারে শেষ। পরে অবশ্য ভালো হয়ে গিয়েছে। মোমোর ভিতরে ভেজিটেবল যে স্টাফিং, সেটা দেখুন কিভাবে ওরা দিয়েছে। আর মোমোতে দুইটা সস থাকে, একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে ঝাল ছাড়া, দুইটাই মজা। খাবারের শেষে একটা মাসালা টি ট্রাই করব। চাটা ভালোই, অন্যরকম। রেস্টুরেন্ট থেকে বের হলাম, আমরা যে খাবারগুলো খেয়েছি 1980 নেপালি রুপি বিল এসেছে। প্রত্যেকটা জায়গায় এইরকমই বিল, এতটা বেশি না। সবাই একদম এটা রেস্টুরেন্ট ভেদে নির্ভর করে, বাট এত মানে পার্থক্য হয় না, সবাই সৎ এইখানে। বৃষ্টি কমেছে, ছাতা ছাড়াই হাঁটাচলা করা যাচ্ছে। হোটেলের পাশের মন্দিরটা খোলা দেখতে পাচ্ছি। একটু হোটেলে যাচ্ছি, তারপর আবার বের হব। রুমে ঢুকে দেখলাম যে খুব সুন্দর করে রুমটা পরিষ্কার করে দিয়েছে। আবার পানি শেষ হয়ে গিয়েছিল, তারা পানিও দিয়েছে। খুবই ভালো লাগলো দেখে।
ওমেন এম্পাওয়ারমেন্ট হ্যান্ডিক্রাফটস একটা স্টোরে ঢুকছি। অনেক কিছু পাওয়া যায় এখানে, অনেক সুন্দর। আর উনি এখানে এগুলো নিজ হাতে বানাচ্ছেন। এখানে অনেক স্টোন আছে। ये पत्थर है, ये महंगा है सब कुछ। कितना महंगा? सबसे इसका प्राइस कितना है? 1500। सबसे ज्यादा महंगा पत्थर का प्राइस कितना है? 1200। ये लोग हाथ पे पहनते, हाथ पे क्या गले पे? कितना? 40। ओके, अच्छा है। খুবই সুন্দর সবকিছু এখানে। এখানে যে নেকলেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে 2000 নেপালি রুপি এবং 1500 নেপালি রুপি। এগুলো সব স্টোন দিয়ে তৈরি। এখানে যে ব্রেসলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 400 নেপালি রুপি। আর নেপালের টাকা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে 1000, তারপরে হচ্ছে এটা হচ্ছে 100, তারপর এখানে আছে 50। এগুলো হচ্ছে নেপালি টাকা। আরো অনেক লোকাল মানুষ এসছে কেনাকাটার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা সুভেনিয়ার শপে ঢুকেছি। খুবই সুন্দর এখানে কালেকশন। এটা হচ্ছে একটা সিঙ্গিং বল। मेडिटेशन फॉर मेडिटेशन। इसका प्राइस कितना है? इसको 2500। 2500। ये भी वाला है, mandala inside also meditation Buddha, एक mandala। या अच्छा साउंड करता है, नाइस। ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। নাইফ আছে যেটার দাম 400 নেপালি রুপি। সুভিনিয়ারের জন্য এগুলি বিক্রি করা হয়। আর এখানে যে ম্যাগনেটগুলো এগুলো হচ্ছে 200 নেপালি রুপি। उसमें टच नहीं करिए। हो उसमें रखिए ना, ये थंब में रखिए ना। ओ वैसा करके स्लोली करिए, स्लोली। ओ स्लोली करिए, बाद में अच्छा साउंड आता है। अब कैसा कर साउंड ही दिया? नहीं निकाला आप। कितना अच्छा से करता है आप। नहीं, आपको प्रैक्टिस नहीं होगा, मेरे का तो प्रैक्टिस हो गया ना करके करके। आप ऐसा करेगा तो प्रैक्टिस होता है 2 बार 3 बार। वो उनका तो आया हो। খুবই সুন্দর, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। আমি একটা দোকানে ঢুকছি যেটার নাম হচ্ছে দ্য ক্রাফটস হাউস। অসাধারণ একটা, এটা হচ্ছে একটা হোলসেল দোকান। আপনারা যারা সুভিনিয়র কিনতে চান খুবই কম দামে এখান থেকে কিনতে পারবেন। আমরা আসলে অন্যান্য দোকানেও গিয়েছি যেখানে একটা ব্রেসলাইট হচ্ছে 400 রুপি করে, এখানে ধরুন 100 করে পাওয়া যাবে। এবং যেমন একটা সিঙ্গিং বোল একটু আগে আপনাদেরকে দেখালাম, সেটার দাম চাচ্ছিল 2500। আসলে এটা আমি এখানে পেয়েছি 1600-তে।
অনেক অনেক সস্তা এখানে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে অনেক কিছু পাওয়া যায়। আপনারা অবশ্যই এই দোকানটি एक्सप्लोर করবেন। आपका दुकान का एड्रेस बोल सकते हैं, क्या है एड्रेस? ये तो पटना जोल कि क्या नंबर है दुकान का? नंबर तो दुकान का नहीं है, वो जस्ट पकनाजुल, पटना जोल पकनाजुल। मूनलाइट होटल के पास। ये पटना जोल मूनलाइट होटल के पास बोलने से, मूनलाइट 300 बरस पुराना है होटल, वो बहुत फेमस है। 300 बरस नहीं, वो तो मटेरियल है बनाने का मटेरियल है। আপনারা সবাই অবশ্যই অবশ্যই এখানে ভিজিট করবেন যারা নেপালে আসবেন। হ্যান্ডিক্রাফট দোকান। আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে কিছু দোকান দেখছি। আমি বের হয়েছি ডিনার করার জন্য, আর যেতে যেতে কিছু দোকানপাট দেখব। এটা হচ্ছে ড্রেসের দোকান, এখানে ড্রেস, হচ্ছে ফ্রুটের দোকান, ফ্রুট পাওয়া যায় এখানে, খুব সুন্দর ডেকোরেশন। तो इसलिए क्या है ये निकालते মাফলার দেখছি দোকানে। हैं। या इससे पहले बोलना था ना। এসছি চাইনিজ হালাল ফুড শানডং হোটেলে। এটা হচ্ছে একটা মুসলিম চাইনিজ রেস্টুরেন্ট। মুসলমান যারা আছে তারা এখানে আসে। এখানে যা আছে সবই হালাল। আমরা চাউমিন নিয়েছি, একটা চাউমিন দুইজনে খাচ্ছি কারণ অনেক পোরশন। আর একটা খাবার নিয়েছি আমাদের ভাবির জন্য, এটা চিকেন এবং রাইস। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এখানে চা দেওয়া হয়েছে। চাটা খেতে বেশ ভালো, একবার খেয়েছি আবার রিফিল করে দিয়েছে। আজকে এগুলোই খাবো রাতের খাবার হিসেবে। এই নুডলসের দাম হচ্ছে 600 নেপালি রুপি, আর হচ্ছে যেটা চিকেন আর রাইস নিয়েছি সেটার দাম হচ্ছে 600 নেপালি রুপি। আর চিকেন কাবাব অর্ডার করেছি দুইটা, এক একটার দাম হচ্ছে 100 নেপালি রুপি। আমাদের চিকেন কাবাব গরম গরম সামনেই বানিয়ে দেওয়া হয়েছে। আমি বের হয়েছি ডিনারের পরে, ডিনার শেষে বের হয়েছি, এখন হেঁটে যাচ্ছি হোটেলে। তো এইখানে আজকে হচ্ছে শুক্রবার রাত, তো এখানে অনেকক্ষণ পর্যন্ত খোলা থাকবে সব কিছু। শুক্র শনি রবি এরকম এখানে খুব বিজি থাকে, কারণ এখানে হচ্ছে কাঠমান্ডুতে নাইট লাইফ যেটাকে বলে, মানুষ মিউজিক ডান্স বার এগুলিতে যায়, বিভিন্ন দেশের ট্যুরিস্টরা। তো এই জন্য অনেকক্ষণ এটা খোলা থাকে। আর এটা হচ্ছে শান্ত একটা নাইট লাইফ, যেমন অন্যান্য দেশে থাইল্যান্ডে খুবই মানে ডাকাডাকি করে, জোরাজোরি করে ক্লাবে যাওয়ার জন্য, কিন্তু এখানে সেটি নেই। এখানে খুবই শান্ত, জাস্ট নর্মালি বলবে যে আপনি আসুন দেখে যান, এই ধরনের। আবার এখানে পুলিশ পাহারায় রয়েছে, রাস্তাঘাট খুবই ব্যস্ত। বাইরে থেকে মাত্র হোটেলে ফিরে আসলাম। আগামীকালকে নেপাল থেকে চলে যাচ্ছি। কালকে সকালে ব্রেকফাস্ট করে রওনা দেব এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রম নেপাল। তো আমরা এখন একটা হোটেলের একটা শাটল কারে করে যাচ্ছি এয়ারপোর্টে। ভিডিওটি দীর্ঘায়িত করার উদ্দেশ্য হচ্ছে যে
কাঠমান্ডু এয়ারপোর্টটা আপনাদেরকে আমি দেখাবো সেজন্য। তো যাই হোক, এয়ারপোর্টে যেয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। হচ্ছে প্রদীপ ভাই, যিনি কিনা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। বাট উনি একটা কথা বললেন যে নেপালে যারা ট্যুরিস্ট আসে তাদেরকে ভগবানের মতো দেখা হয়। এটা খুবই ভালো একটা কথা, যে কত সুন্দরভাবে তাদেরকে ট্রিট করা হয় এই নেপালে। कौन सा मौसम में सबसे ज़्यादा टूरिस्ट आता है? वही आप सितंबर नवंबर सितंबर नवंबर में। सितंबर नवंबर और फिर नवंबर दिसंबर तक होता है। সেপ্টেম্বর নভেম্বরে এত, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এত বেশি টুরিস্ট আসে যে হোটেলে থাকার জায়গা পাওয়া যায় না। और जनवरी फरवरी फिर कम हो जाता है। কম হয়ে যায়। उसके बाद फिर मार्च अप्रैल में फिर ज़्यादा होता है। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন নেপাল बस में दो বলার বাইরে। एक साल में এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি আমরা। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্টের আশপাশটা দেখুন। আর আপনি আমাদের দেশের এয়ারপোর্টও কম্পেয়ার করতে পারবেন এই এয়ারপোর্ট দেখার পর। সেজন্যই আমার ভিডিওটা আজকে পর্যন্ত নিয়ে আসা। আজকে আমার ৫ম দিন নেপালে, আজকে শুধু ফ্লাই করব। দেখুন, কোনো হাঙ্গামা নেই, কোনো ঝামেলা নেই। এই ভাইকে আমি কোনো টিপস দিতে পারিনি। এই ভাইকে আসলে কোনো আমি টিপস দিতে পারিনি, কারণ কোনো টাকাই নাই শেষ পর্যন্ত। যাক, তাকে বললাম যে দেখুন আমার ইচ্ছা ছিল আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারিনি। যাই হোক, উনি খুব খুশি। তারপরও এই একটা মানুষকেই শুধু টিপস দেওয়া হলো না, তারপরে ওনারা অনেক অনেক খুশি। এটি হচ্ছে এয়ারপোর্টের ডিপার্চার অংশ। আমরা এখন ভিতরে যাচ্ছি। আপনারা খুব মনোযোগ দিয়ে নেপাল এয়ারপোর্টের কার্যক্রম এবং ভিতরের অবস্থাগুলো দেখবেন, যেন আপনারা আমাদের সরকারের কাছে ডিমান্ড করতে পারেন যে আমরা এরকম একটি এয়ারপোর্ট চাই, যেখানের জিডিপি কিনা খুবই কম আমাদের দেশের চাইতে। $1 হচ্ছে 122 টাকা বাংলাদেশে, আর এখানে হচ্ছে 150 টাকা, 150 রুপি। এর থেকে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, ব্যাগ চেক ইন সহ 1 মিনিটেরও কম সময় লাগলো। এখন আমরা টিকিট কাউন্টারে চেক ইন করব। এটা হচ্ছে চেক ইন কাউন্টার বিভিন্ন এয়ারলাইন্সের। চেক ইন এ এবং বি এরিয়া, প্রত্যেকটা জায়গায় সুশৃঙ্খলভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে চেক ইন করছে। গার্বেজ বিনগুলো দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা জায়গা। বাথরুম, রিসাইক্লিং ব্যবস্থা, গার্বেজ এবং রিসাইক্লিং ব্যবস্থা। আমরা ইমিগ্রেশনে ঢুকছি। এটা হচ্ছে ইমিগ্রেশন। এইখানে নেপালে শপিং শেষে 10 নেপালি রুপি আমার কাছে রয়ে গেছে।
সেটা আমি নিয়ে যাচ্ছি আমার সঙ্গে সুভেনিয়ার হিসেবে। ইমিগ্রেশন প্রসেস খুবই স্মুথ, বিনা কারণে কোনো দেরি এখানে হয় না। মানে আমাদের 12:30টায় ফ্লাইট, এখন বাজে 10:28। আমরা সব কিছু কমপ্লিট করে বসে আছি, তার মানে হাতে আরও 2 ঘন্টা সময় আছে। আমরা 3 ঘন্টারও কম সময় নিয়ে এয়ারপোর্টে এসেছিলাম। তো ভেবেছিলাম ভিডিওটি আমি এইখানেই শেষ করব। আমি আসলে ভিডিওটি শেষ করব বাংলাদেশ এয়ারপোর্টে যেয়ে। তাহলে আপনারা একটা কম্প্যারিজন করতে পারবেন যে নেপালের এয়ারপোর্টটা কীরকম আর আমাদের দেশের এয়ারপোর্টটা কীরকম। আমাদের দেশের এয়ারপোর্টকে আসলেই সুন্দর হওয়া উচিত বা ভালো হওয়া উচিত, সেটা আপনারাই ডিসাইড করবেন এই ভিডিওটি দেখার পর। পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা, হ্যান্ডিক্রাফট স্টোর। এয়ারপোর্টে একটা ডিউটি ফ্রি স্টোরে টুপি ট্রাই করছি, নেপালি টুপি, কারণ আমরা এটা কেনার সুযোগ পাইনি অন্য জায়গা থেকে, ভুলে গেছি আসলে। এটা হয়তো ফিট হয়েছে। কিন্তু ব্ল্যাক টি অনেক বড় একটা এয়ারপোর্ট, খুবই সুন্দর বসার জায়গা এখানে। আমাদের হচ্ছে 4 নম্বর গেট থেকে আমরা বোর্ডিং করব। আপনাদেরকে আমি, এয়ারপোর্টের মধ্যে রয়েছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। তা আপনাদেরকে আমি ডিটেলস এই নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখাচ্ছি, যেন আপনারা একটা ধারণা পেতে পারেন। এয়ারপোর্টে রয়েছে অ্যাক্সেসিবল বাথরুম সুবিধা, তারপর আছে স্মোকিং জোন। এখানে প্রতিটি জায়গায় নিট অ্যান্ড ক্লিন। আপনারা যদি ফ্লোরটাও লক্ষ্য করেন, নমস্কার, এটাও সুন্দর। নেপাল এয়ারলাইন্স প্রস্থান गर्न बाँकी यात्रु क्षेत्र बहादुर নেপাল এয়ারপোর্টে বেবি কেয়ার রুমও আছে, डुएल সত্যি অ্যাপ্রিসিয়েটেড। स्टीफन मैकडुएल एंड लुका টি কফি অ্যান্ড কনফেকশনারি শপ। এখান থেকে আমরা কিছু চকলেট নিয়েছি, রিজনেবল প্রাইস, 800 নেপালি রুপি। একজন নেপালি, উনি দেশের বাইরে যাচ্ছে, ওনাকে আসলে গলার মধ্যে একটা পতাকা পরিয়ে দেওয়া হয়েছিল। এখন উনি ফ্লাইটে উঠবেন, পতাকাটা উনি ব্যাগে ভরে নিচ্ছেন। তো চিন্তা করে দেখুন যে কতটা দেশপ্রেম একটা নেপালে যারা থাকেন তাদের মধ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা বোর্ডিং করব, প্লেনে বসে আছি। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের একজন ভাই একজন পেশেন্টকে নিয়ে এসছেন এই নেপালে চিকিৎসার জন্য। তার 2টি চোখে রাবার বুলেট লেগেছে। ওই একদম ইয়াং একটা ছেলে, মনে হয় 22 থেকে 25 বছর হবে। এই ছেলেটা গিয়েছিল চাপাই নবাবগঞ্জের ইন্ডিয়ার বর্ডারে গরুকে আনার জন্য। তখন ইন্ডিয়ার বিএসএফ তখন তার চোখে রাবার বুলেট ছুড়ে তার 2টা চোখে আসলে অন্ধ হয়ে যায়। বিষয়টি দেখে আমার খুবই খারাপ লাগলো। আমার মনে হচ্ছে ভিতরটা একদম খুবই খারাপ লাগলো। ভিতরটা মনে হয় একদম মানে কেঁপে উঠেছে আমার এই ছেলেটাকে দেখার পরে। পুরো অন্ধ হয়ে গেছে ছেলেটা। তো একটা জিনিস, তারা নেপালে এসছে উন্নত চিকিৎসার জন্য, কারণ বাংলাদেশে তাদেরকে বলা হয়েছিল যে 50% চান্স আছে অপারেশনের পর তার চোখটা ঠিক হবার, কিন্তু নেপালে আসার পর তাকে 1%ও আশা দেওয়া হয়নি যে তার চোখ ঠিক হবে। তার চোখ একদম নষ্ট হয়ে গেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কেন এই কথাটা বলা হলো যে তার 50% চান্স আছে? তার মানে কি বাংলাদেশে তারা চাচ্ছেন যে তাকে অপারেশন করে যে টাকা পয়সাগুলো পাওয়া যাবে, এটা একটা ইনকাম করতে? অথচ নেপালে তার কোনো চিকিৎসাই হয়নি, বললো যে আপনি যেখানেই যান না কেন আপনার চোখ আর ঠিক হবে না। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাংলাদেশে যারা চিকিৎসক আছেন তাদের আসলে হয়তোবা একটু বিবেকবান হওয়া উচিত আমাদের দেশের মানুষদের প্রতি। যাই হোক, এখন বোর্ডিং করব, চলুন তাহলে প্লেনে ওঠা যাক। আমরা
আমরা বাসে উঠেছি, বাইরে একটু বৃষ্টি, আজকে ওয়েদারটা মেঘলা। বাস আমাদেরকে নিয়ে যাবে এয়ারক্রাফটে। এয়ারপোর্টের র্যাম্প এরিয়াটা দেখুন। এটা হচ্ছে আমাদের বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং 737-800, ফ্লাইট নাম্বার BG372। Assalamualaikum respected passengers. On behalf of Biman Bangladesh Airlines Captain Saifullah Andisco, this is your পাশে যে ভদ্রলোকরা বসেছেন তারা কমপ্লেন করছিলেন একজন ক্রুয়ের কাছে যে এটা কি কোনো বাজেট এয়ারলাইন, কারণ এখানে একদম পা খুলে বসা যায় না, সোজা করে বসা যায় না, পা লেগে যায় সিটের মধ্যে, এতটা কনজাস্টেড। সো কেবিন ক্রু বললেন যে আপনি কমপ্লেন করুন, এয়ারলাইন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করার জন্য বলা হয়েছে। যাই হোক, একটা জিনিস আমি দেখাচ্ছি, এটা আমার সিট, আপনি দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট এখানে, রাইট? কিন্তু পাশের সিটটা দেখুন, এটা হচ্ছে ভাঙা, এখানে সোজা করলে এটা থাকছে না, দেখুন কোনোভাবে এটাকে বাঁকা করে লাগাতে হচ্ছে, ঠিক আছে? এটা ভাঙা। আর এই কর্নারগুলো দেখুন ঠিক আছে, কিন্তু এই কর্নারটা দেখুন ভেঙে গেছে। তো একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট যদি এভাবে চলে তাহলে আপনি কিভাবে বহির্বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি উন্নত করবেন? এটাই আমার প্রশ্ন। এটা তো শুধু আমাদের সিটের অবস্থা দেখালাম আপনাদেরকে, আর বাকি যারা আছে সেটা তো আর নাই বললাম। আমাদের 3টা সিটের মধ্যেই 2টা সিট সামনে ভাঙা, আর বাকিগুলো যে কী অবস্থা সেটা আসলে ধারণা করা যাচ্ছে। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, আমরা নেপাল থেকে বাংলাদেশে যাচ্ছি, তো এখানে বাংলাদেশের সব কিছু দেওয়া হয়েছে, যেমন ধরুন ঠিক আছে পানি, ম্যাঙ্গো বার, আর এখানে দেখতে পাচ্ছেন যে স্যান্ডউইচ, আর এখানে কুকি। তো এইটা ঠিক আছে, বাংলাদেশ থেকে কুকিটা আর নষ্ট হবে না। তো এই স্যান্ডউইচটা যদি সকালের ফ্লাইটে আসে তাহলে আবার যাবার সময়, এখন বাজে ধরুন আমরা 2টায় পৌঁছাবো, এখন 1টা বাজে, সকালে এই ফ্লাইটটা এসেছে 10টার সময়, তখন যদি তারা এটা বানিয়ে নিয়ে আসে তো এটা কি ভালো আছে জিনিসটা? এই BG372 ফ্লাইটটি ছিল BG371, যেটা কিনা সকালে 10টায় ছেড়ে আসে ঢাকা থেকে কাঠমান্ডু, আর 7টার সময় এয়ারপোর্টে যেতে হয় চেক ইন করার জন্য 3 ঘন্টা আগে। তো ওনারা যদি খাবার 7টা বা 8টায় তোলে, এতক্ষণ এটা আসলে ভালো থাকার কথা না। আর এত সকালে তো খাবার প্রিপারেশন করা সম্ভব না। ধরুন যেটা স্যান্ডউইচ যেটা সকালে সার্ভ করেছে 10টায় আসার সময়, সেটা তো হয়তো বা এর আগের দিন রাতে তারা মেক করে রেখেছে। বিষয়টি আসলে একটু ভেবে দেখবেন সবাই। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে যেটা হয়, যে এয়ারপোর্ট থেকে ডিপার্চার করবে ওই এয়ারপোর্টের কেটারিং সার্ভিস থেকে খাবার নেওয়া হয়, মানে লোকাল কেটারিং সার্ভিস থেকে, কিন্তু তারা সেটা নেয়নি। আর আমার ফুড পয়জনিং হয়েছিল এইখানের খাবার খেয়েই। যখন যাবার সময় আমি একটা স্যান্ডউইচ খেয়েছিলাম এবং একটা কেক ছিল, আমি অর্ধেক খেয়েছিলাম, তারপরেও আমার খুবই, নেপাল ট্যুরটাই আমার পুরা খুবই কষ্টে গিয়েছে ফুড পয়জনিংয়ের কারণে। আমি এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সময় 44 এবং পানির তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার সময় সংজ্ঞান। আমরা নেমেছি এয়ারপোর্টে। ওয়েলকাম টু হজরত শাহজালাল এয়ারপোর্ট, যাচ্ছে ভিতরে।
এয়ারপোর্টে অ্যারাইভালে এসেছি। এই হচ্ছে ভিতরের পরিবেশ। ফ্লোরে আমি কিছুটা জায়গার মধ্যে 3 ধরনের টাইলসের কালার দেখতে পাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে বাথরুমের অবস্থা দেখাই আপনাদেরকে। ভিজিবল ওয়্যার, পরিষ্কারের জিনিস, এগুলো কাজ করে না। টয়লেট টিস্যু, এদিকে পানি লিকিং হচ্ছে। এখানে পরিষ্কারের জিনিস লাগানো। ভেরি নাইস। লাগেজ কালেকশন এরিয়াতে এসেছি আমরা। এখন আমরা ব্যাগেজ নিব। ব্যাগেজ এরিয়াতে দেখতে পেলাম বিভিন্ন ধরনের জোড়া দেওয়া টাইলস, পুরোটা এক কালার, আর ওইখানে আরেকটা কালারের টাইলস। 20 মিনিটের মধ্যে লাগেজ পেয়েছি আজকের এই ফ্লাইট থেকে। এর আগের বার যে ফ্লাইটে এসেছিলাম সেটা থেকে পেয়েছিলাম 2 ঘন্টা পর। আর আরেকটা জিনিস, সমগ্র এয়ারপোর্টের লাইটিং সিস্টেম উপরে দেখতে খুবই খারাপ লাগে। লাইটগুলো এক একটা লাইট এক এক রকম। বের হওয়ার মুখে কিছু টাইলস মিসিং, ভাঙা। বিভিন্ন জায়গায় এরকম জোড়া দেওয়া টাইলসের অভাব নাই, প্রত্যেকটা জায়গায় যেখানে ভেঙে গেছে জোড়া। এবার আমরা যাব অ্যারাইভালে, অরিজিনাল অ্যারাইভাল যেটা বাইরে। এই হচ্ছে বাইরের অবস্থা, আমাদের অ্যারাইভালের অবস্থা বাইরের। জাস্ট বের হয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে। বের হওয়ার বাইরেই ফাস্ট ফুড কর্নার, বিভিন্ন দোকান আছে এখানে। তারপর এখানে যে পার্কিং ব্যবস্থা আছে সম্পূর্ণটাই, কারা যে পার্ক করে আমরা সেটা জানি না, সম্পূর্ণটাই অকুপাইড থাকে। এখান থেকে কখনোই কোনো গাড়ি পাওয়া যায় কিনা জানি না। তো এই মুহূর্তে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। তা আজকে আপনাদের সঙ্গে আমি আমার নেপাল ট্রিপটি শেয়ার করলাম। সম্পূর্ণভাবে আমি শেয়ার করেছি যে আমাদের আসলে কিভাবে উন্নয়ন করা যায়, সেটার জন্য আমি আমাদের এয়ারপোর্টের ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি ডিটেলসে শেয়ার করেছি। যাই হোক, অনেক টায়ার্ড। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।